বাংলাদেশের অর্থাৎ কি বলে এই মক্কা বা মেকা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে রীতিমতো ফুলপাড় চলছে ভারতে। আজকে রীতিমতো মানে হুমকি দিয়ে দিয়েছে ভারত যে কোনো অবস্থাতে বাংলাদেশ যেন এই মেকা প্যাক্ট বা মক্কা এগ্রিমেন্টে বাংলাদেশ যুক্ত হতে না হতে পারে। আপনি হুমায়ুন কবিরের পিছনে এখন কেন লেগেছেন, কে আপনাকে লাগিয়েছে, এগুলো আমরা বুঝি, কোনো লাভ হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আপনার প্রতি আমাদের রিসপেক্ট। আপনি যেভাবে কথা বলছেন, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে আছে, আপনি এটি অব্যাহত রাখুন। বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার সাথে আছে। 3টি দেশ, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আরেকটি প্রশ্ন, এই জোট কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরনো হিসাব বদলে দিতে যাচ্ছে? মক্কায় যখন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি করল, তখন খুব দ্রুত একটা শব্দ সামনে চলে এলো, মুসলিম ন্যাটো। কিন্তু মক্কা প্যাক্ট কি সত্যিই মুসলিম ন্যাটো? ইরান কি এতে যোগ দিচ্ছে? বাংলাদেশ কেন এতে আগ্রহ দেখাচ্ছে? ভারত কেন বিষয়টি সতর্কভাবে দেখছে? মক্কা চুক্তি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা মক্কা চুক্তি করেছে এবং এটা হয়েছে পবিত্র নগরী মক্কাতে এবং শুক্রবারে। সুতরাং এটা তাৎপর্য খুবই বিশাল অনেকে মনে করতেছেন এবং এটাকে অনেকে মুসলিম ন্যাটো বলতেছেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন প্রজেক্ট, সরকারের পক্ষ থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে জামাত, বিএনপি, এনসিপি সহ বাংলাদেশপন্থী সমস্ত রাজনৈতিক দল সবাই সজাগ থাকবে, সতর্ক থাকবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের এই আগ্রাসন মোকাবেলা করব। দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া গরম টাটকা খবর, ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে খুবই ভয়ঙ্কর কিছু বিষয় আপনারা জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বাড়াবো না, সরাসরি বিশ্লেষকদের আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আপনারা এই চ্যানেল থেকে যে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। মক্কা চুক্তি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা মক্কা চুক্তি করেছে এবং এটা হয়েছে পবিত্র নগরী মক্কাতে এবং শুক্রবারে। সুতরাং এটা তাৎপর্য খুবই বিশাল অনেকে মনে করতেছেন এবং এটাকে অনেকে মুসলিম ন্যাটো বলতেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ, তুরস্কের একটা পত্রিকা ইয়ানি সাফাক নাম সম্ভবত একটা পত্রিকা, তারা লিখেছে যে তুরস্ক আসলে খুব ভালোভাবে চায় যাতে বাংলাদেশ এই জোটে অংশগ্রহণ করে এবং তুরস্ক সৌদি আরবের কাছে সুপারিশ করে যাতে বাংলাদেশকে এই জোটে নেয়। এবং এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন তারা আসলে এটা বিবেচনা করতেছে এবং ভারত বলতেছে তারা পর্যবেক্ষণে রাখতেছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে ভারত চায় যে বাংলাদেশ কোনো জোটে যাতে যোগ না দেয়, কোনো সামরিক জোটে? এই কারণে আসলে মানে আপনার কাছে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে তারপরে অনুষ্ঠান শেষ করে ফেলবো, যে তারেক রহমানের কি আসলে উচিত কিনা এই মক্কা জোটে যোগ দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যে ভারত কি এই কারণেই তড়িঘড়ি করে আসলে তারেক রহমানকে নিতে চায় কিনা, যে খবরদার তুমি কিন্তু এই জোটে যোগ দিও না, আমরা তোমার পাশে আছি, তোমার কোনো সমস্যা নেই। কি মনে হয় আপনার? একবার নিজামুদ্দিন আউলিয়া উপরে ওই মুঘল সম্রাট অত্যন্ত ক্ষিপ্ত হলেন কোনো একটা কারণে। তো ক্ষিপ্ত হয়ে উনি বার্তা পাঠাইলেন যে আমি যুদ্ধে আসছি, যুদ্ধ শেষ করে আমি দিল্লি ফেরার পথে নিজামুদ্দিন আউলিয়াকে কতল করে তারপরে দিল্লিতে ঢুকবো। তো নিজামুদ্দিন আউলিয়ার মুরিদরা কিছুক্ষণ পরপর এসে বলছে, হুজুর কি করবেন, বাদশা তো রওনা দিচ্ছে। ঠিক আছে, তো এক সময় উনি ধ্যান ভেঙে জিজ্ঞেস করলেন বাদশা কোথায়, তো বলতেছে অমুক জায়গায়। তো তখন উনি একটা ডায়লগ দিছিল যে হনুজ দিল্লি দুরস্ত, মানে হচ্ছে দিল্লি পর্যন্ত আসতে এখন অনেক দেরি, পথের মাঝখানে আক্রান্ত হয়ে মানে সম্ভবত ওই মানে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে রাজা মারা গেছেন। ওই নিজামুদ্দিন মানে আউলিয়া যে চিশতি আউলিয়া যে আছে, তার তিনি কেশাগ্র স্পর্শ করতে পারেন। আমাদের জন্য দিল্লি অনেক দূর, মক্কায় তো আমরা যাই হজ করতে ভাই। ঠিক আছে, বাস্তবতা বুঝতে হবে আমাদেরকে। সেটা কি, যেই মক্কা প্যাক্ট হয়েছে, যেটাকে অনেকে বলতেছে মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো, এটা হচ্ছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের ভেতরে। পাকিস্তান একটা একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। তুরস্ক ন্যাটোর মানে একটা মেম্বার কান্ট্রি এবং আধা ইউরোপিয়ান আধা এশিয়ান একটা কান্ট্রি। আর সৌদি আরবের আছে হচ্ছে কোটি কোটি মানে তেল বিক্রির রিয়াল। ঠিক আছে, তো এই তিনটা মিলে একত্রিত হয়েছে প্রাথমিকভাবে কেন, ইরানের আক্রমণ থেকে সৌদি আরব বাঁচতে চায়, এটা হচ্ছে প্রথম কারণ। ঠিক আছে, সো এই যে মানে ইরানের আক্রমণ থেকে সৌদি আরবের বাঁচার আকাঙ্ক্ষা, তার প্রেক্ষিতে যে জোট তৈরি হয়েছে, এই জোটে বাংলাদেশের স্টেক কি আছে কি নাই? ইরান কি আমাদের শত্রু না সৌদি আমাদের শত্রু? আমাদের কোনো স্টেক নাই। সুতরাং ওই যে শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদীর ওখানে একবার বেড়াতে আসছিল অন্য দেশের রাষ্ট্রপতি, শেখ হাসিনা করছিল কি, ওই যে কার্পেটের উপর থেকে নেমে শাড়ি ধরে তেরসরা ভাবে হাঁটা শুরু করছিল ওই ইয়ার পাশে, বাইডেনের পাশে আর ইয়ার পাশে গিয়ে দাঁড়াবে এই জন্য। ঠিক আছে, তো এই তেসরা হাঁটার দরকার নাই।
বাংলাদেশকে এখন যেটা মাথায় রাখতে হবে, তুরস্কের সাথে অলরেডি বাংলাদেশ বাইলেটারালি কাজ করতেছে, দ্বিপাক্ষিক ভাবে কাজ করতেছে। আবার তো ড্রোন নিয়ে। সৌদি নৌ জোটের সদস্য 17টা দেশ হরমুজ পাহারা দেওয়ার জন্য। ওইখানে তো আমার মনে করেন যে তেলের ইয়া তো জাহাজ তো ওদিক দিয়ে আসে, তাই নৌ জেটে যাওয়ার কিন্তু যুক্তি আছে। কিন্তু এই সামরিক জোটের ভিতরে গিয়ে বাংলাদেশ কেন ঢুকবে? তাদের যেসব শত্রু আছে সেসব শত্রু কি আমাদের শত্রু? আমাদের শত্রু তো হচ্ছে ভারত আর মায়ানমার। তো ভারত আর মায়ানমারের বিরুদ্ধে কি আপনার মনে হয় যে পাকিস্তান আমার যুদ্ধ করে সহায়তা করবে? পাকিস্তান তো 1971 সালে পুরো পাকিস্তানি ঠেকাইতে পারে নাই। আজকে যদি ইন্ডিয়ার সাথে আমার যুদ্ধ লাগে, ও আমার কি সরাসরি সৈন্য পাঠাবে? ও আমার জন্য পারমাণবিক বোমা ব্যবহার করবে কখনো? এগুলা কি স্বপ্ন দেখি আমরা? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি আমাদের সেই চার্ম তৈরি করতে পারছি, অ্যাট্রাকশন তৈরি করতে পারছি যে আমার ভিতরে সেই আলফা ইমেজ আসছে, সিগমা ইমেজ আসছে যে আমার জন্য দৌড়াচ্ছে এখন পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব। আমার দেশের মনে করেন যে শ্রমিকরা ওখানে যায়, সৌদি আরব তো আমাদেরকে মিসকিন বলে। ওইখানে আমাদের লোকজন মনে করেন যে রেমিটেন্স আর্নিং এর জন্য পাতার গাম পায়ে ফেলতেছে। এদেরকে কত ভাবে নির্যাতন করে সৌদি আরব। সেই সৌদি আরব কি রাতারাতি আমাকে মাথায় তুলে নিয়ে বসবে? আমরা কি মানে ওদের শেখ বন্ধু হয়ে গেছি? কি আছে আমাদের? স্বর্ণের খনি আছে, হীরার খনি আছে? কিছু তো নাই। ইভেন আমরা যে লেবার ভাইদেরকে পাঠাই, তাদেরকে আমরা এত অপ্রস্তুত, আনস্কিল করে পাঠাই যে তারা ওইখানে গিয়ে মনে করেন যে বেহদ বেজ্জিতি হয়। তো এই জায়গায় মনে করেন যে শোনেন, আমি বলি এই জোটের ভিতরে আমাদের পাওয়ার কিছু নাই এই মুহূর্তে, ঠিক আছে? সবসময় একটা জিনিস আমাদের সবার মনে রাখতে হবে, যখন আপনার কিছু আমাকে দেওয়ার থাকে তখন আমারও আপনাকে কিছু দেওয়ার থাকে। এই জন্য শব্দটা হচ্ছে লেন আর দেন। কিন্তু একতরফা ভাবে কেউ কাউকে যেটা দেয় ওইটা তো মনে করেন যে আমি কি এটা প্রাপ্য? আমাকে কেন মনে করেন যে সামরিক মানে প্রহরা দিয়ে রাখবে এত বড় অতিটা দেশ? আমি তাদেরকে কি দিছি? সো আমার দেওয়ার যে জিনিস আছে ওগুলো রেডি করতে হবে। আমরা যেদিন বলতে পারবো যে সৌদি আরবে আমরা এখন থেকে এমন শ্রমিক পাঠাবো যে শ্রমিক মনে করেন বিদ্যুতের মতো কাজ করবে, যে শ্রমিকের জন্য আপনি মনে করেন যে 10,000 রিয়াল করে বেতন দিতে পারবেন আপনি, আমরা যেদিন পাঠাইতে পারবো সেদিন তারা আমাদেরকে মাথায় নিয়ে নাচবে। পাকিস্তানকে আমরা যেদিন কনভিন্স করতে পারবো যে হ্যাঁ আমার কাছে ওই পরিমাণ সামরিক সক্ষমতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত একটা যে জেটেন্সি বিমান আসে নাই ভাই। চুক্তি হয়েছে, চুক্তিও হয় নাই, কিছুই নাই। এই অবস্থায় মনে করেন যে ওই যদি মনে করেন যুদ্ধ লাগেও, পাকিস্তান যদি বাংলাদেশের একটা SOS কল দেয় যে ভাই আমার সাথে যুদ্ধ লাগছে, তোমার সাথে চুক্তি আছে, তুমি কিছু করো, আমি কি করবো? কিচ্ছু করার নাই। সুতরাং আমি যেহেতু কিছু করতে পারবো না, ও আমার মনে করেন যে কিছু এখন করবে না। সৌদি আরব তো টাকার মানে বান্ডেল নিয়ে বসে আছে, ও তো মনে করেন যে আমার কাছে তুরস্ক হচ্ছে মনে করেন যে এমন প্রযুক্তি তৈরি করতেছে যেগুলো সে ইউরোপে বিক্রি করে, আফ্রিকাতে বিক্রি করে, অন্য দেশে বিক্রি করে। আমাদের সাথে তার চুক্তি কি? সে আমার কাছে মাল সামানে বিক্রি করতে চায়। বাংলাদেশ এখন কি নিয়ে স্ট্রাগল করতেছে? বাংলাদেশ তারা বলতেছে ভাই তুমি শুধু আমার মাল বিক্রি করো না, তুমি আমাকে শুধুমাত্র ড্রোন দিও না, তুমি সাথে আমাকে প্রযুক্তি দাও। টেকনোলজি ট্রান্সফারে তাকে রাজি করানোর চেষ্টা করতেছে। এই জায়গাগুলোতে এসে এখন দরকার হচ্ছে আমাদের বিনিয়োগ। আমাদের চাইনিজ বিনিয়োগ দরকার, টার্কিশ বিনিয়োগ দরকার, সৌদি বিনিয়োগ দরকার। এই বিনিয়োগের মাধ্যমে আমরা যদি দেশে একটা অর্থনৈতিক জোয়ার আনতে পারি, আমাদের 18 কোটি মানুষকে যদি আমরা শুধুমাত্র মনে করেন যে নাম্বারস হিসেবে না দেখে মানুষ হিসেবে, স্কিলড মানুষ হিসেবে, ডিসিপ্লিন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। বড় বড় মেগা প্রজেক্টে এখন আপাতত মাফ করে দেন, ক্ষান্ত দেন, মানুষের পিছনে ইনভেস্ট করেন, মানুষের জিজ্ঞেস করেন যে আপনি কি হ্যাপি? আপনার কি ফ্যামিলির মানে জন্য 2টা মুঠা ভাত আপনি উপার্জন করার সুযোগ এখন পাচ্ছেন কিনা? আপনি কি রাতে কারেন্টের আসে কিনা? ফ্যানের বাতাসে ঘুমাইতে পারেন কিনা? আপনার টাইম মতো পানি আসে কিনা? আপনি কি গোসল করতে পারেন কিনা? আপনার টাইম মতো গ্যাস আসে কিনা, যে গ্যাস দিয়ে আপনি 2 বেলা খাবারটা খাইতে পারবেন? আপনি ঢাকার দিকে, মিরপুরের দিকে ভালো মতো তাকায় দেখেন তো, মানুষের লাইফ স্কিল মানে সাইকেল নষ্ট হয়ে যেতেছে। ভাই আপনি মনে করেন যে ইউকে তে বসে টের পাবেন না যে এখানে কি কষ্ট চলতেছে। তো এগুলো আগে ঠিক করতে হবে। যেদিন মনে করেন যে আমাদের দেশে ওইটা ডিটারেন্সটা তৈরি করতে পারবো আমরা। এখন মধ্যে আমাদের ছেলেদের জন্য আপনি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেন নাই, কালকে যুদ্ধ লাগলে পরে পঙ্গপালের মতো আমাদের ছেলেপেলেরা মারা যাবে, পঙ্গপালের মতো মারা যাবে। কিছুই তো করেন নাই, আপনি শুধু বড় বড় কথা বলতেছেন, ঘাটতারামি করতেছেন, করার তো অপশন নাই ভাই। মক্কা বা মেকা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে রীতিমতো তুলপাড় চলছে ভারতে। আজকে রীতিমতো মানে হুমকি দিয়ে দিয়েছে ভারত যে কোনো অবস্থাতে বাংলাদেশ যেন এই মেকা প্যাক্ট বা মক্কা এগ্রিমেন্টে বাংলাদেশ যুক্ত হতে না হতে পারে। দ্যার আর মেনি গুড নিউজ অ্যাবাউট বাংলাদেশ, বাট ভারতীয় অর্থাৎ আজকের এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানে আপনার জায়গাতে। আজকে কিভাবে আমি আপনাকে বলি, স্বাধীনতার 54 বছর পরে পর্যন্ত ভারত যে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র, আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চায়নি বা দেখেনি, তার একটা সুস্পষ্ট প্রমাণ। দেখুন তাদের এজেন্ট দাসী ক্ষমতায় নাই, তারপরেও বাংলাদেশে এসে তারা অফার দেয় রয়ের প্রধান অফিস, একটা রিজিওনাল অফিস করবে বাংলাদেশে। এবং আজকের যে এই যে ফার্স্ট পোস্টে যে পোস্টটা তাকে আমাকে পাঠিয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে আজকে, যে এটা দ্বারা তাদের যে অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট বাংলাদেশ নিয়ে, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। দেখুন বলছে কি, মানে তার আপনি তো জানেন এই যে ভারতের যে তড়িগড়ি, মানে আমাদের প্রধানমন্ত্রীকে তারা কিসে নিবে, এই যে ভারতে নিবে কেন জানেন? কারণ ইন্টারনাল সোর্স যেটা আছে ভারতের বাংলাদেশের প্রশাসনে, মানে আওয়ামী লীগের তো অনেক অফিসার সেট করা আছে যারা ভারতের হয়ে কাজ করতো, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলোতে তো ডাইরেক্টলি কাজ করতো, সংস্কৃতি মন্ত্রণালয়, ডেফিনেটলি রাইট। একটা জিনিস বলে রাখি, যে এর যে আলোচনা হয় মন্ত্রণালয়ে, এটা কিন্তু তারা জেনে গেছে কিভাবে? এই কারণে জেনে গেছে যে আপনার এটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ লেভেলের ইচ্ছা বা অভিপ্রায় বা ইন্টেনশন আছে টু জয়েন টু মেকা প্যাক্ট অর অ্যালায়েন্স। সো এই জন্যই তারা তড়িগড়ি করে প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে বোঝানোর চেষ্টা, নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা,
শয়তানি হতে পারে, ইউ নেভার নো, বিকজ আমরা তো জানি না এদেরকে, এরা যে বাংলাদেশকে তারা মনে করে আমাদেরকে বাঁচতে গেলে বাংলাদেশকে মরতে হবে। দিস ইজ দ্য পলিসি অফ ইন্ডিয়া ইন রিগার্ডস টু বাংলাদেশ। তারা এটা আনবিলিভেবল, এবং এটা যে কতটা সত্য সেটা কিন্তু ধ্রুবভাবে আবার তারা প্রমাণ দিল এবং সেটা প্রমাণিত হয়েছে। আজকে ফার্স্ট পোস্টের যে আপনার তাদের যে পোস্টটা, টুইটার পোস্ট, সেই পোস্টটা আমি দেখাই, এটা নজিরবিহীন। এবং ফার্স্ট পোস্ট পালকি শর্মা, এটা আবার বলেছি, আমি এর আগে বলেছি, এটা আম্বানির চ্যানেল, নরেন্দ্র মোদীর পকেটের চ্যানেল, ঠিক যেভাবে শেখ হাসিনার চ্যানেল ছিল আপনার ৭১, ডিবিসি, তারপর সময় টিভি, শেখ হাসিনার সময়, এক্স্যাক্টলি এই ধরনের একটা মানে চ্যানেল হলো মানে এই আপনার এই ফার্স্ট পোস্ট। তারা কি লিখেছে সেখানে আমি আপনাদেরকে বলি। ব্লেজারটা আবার নিয়ে যায়, এর তো এখানে অনেক অযথা মানুষ ঘোরাফেরা করতেছে। আজকে ফার্স্ট পোস্টের আপনার যে পোস্টটা তারা দিয়েছে, কি লিখেছে, ওপিনিয়ন হচ্ছে এডিটোরিয়াল কলাম, মনে রাখবেন। এটা মানে একটা পত্রিকার বা একটা নিউজ পেপারের বা নিউজ কর্পোরেশনের বা নিউজ চ্যানেলের সর্বোচ্চ লেভেল থেকে ওপিনিয়ন এবং আসে, এবং প্রথম পাতায় মানে একদম তারা খবর প্রকাশ করেছে। বুঝতেই হবে যে এটা একদম সরকারের ভিতরের বা দ্য গভর্নমেন্টস মাইন্ডসেট অর ইন্টেনশনস অর দ্য পলিসি এক্সপ্রেস থ্রু দিস আর্টিকল অর ওপিনিয়ন্স, এডিটোরিয়াল ওপিনিয়ন। সো আমি আপনাদেরকে মানে পড়ে শোনাই। লিখছে যে Dhaka's MECA Pact Gambit means strategic মানে movement or alliance, something like that it means, for time for Delhi to draw a red line. কি বলছে বুঝেছেন তো? This is a high time tell Bangladeshi government, shut your mouth, don't move. That's the meaning of this line. Can you imagine this, ladies and gentlemen? যে একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশকে বলছে it is now India should draw a red line, অর্থাৎ এখনই বলে দেওয়া উচিত বাংলাদেশকে don't move, stay right there. আমরা বলি না ওই যে পুলিশে দেখেন না আপনি, যখন কোনো আসামিকে দৌড়ায় বা কোনো কিছু করতে আসে, যখন তারা কনফার্ম হয় দিস ইজ দ্য সাসপেক্ট, তখন বলে ডোন্ট মুভ, জাস্ট স্টে রাইট দেয়ার অর উইল শুট ইউ। এটা কিন্তু আমেরিকাতে প্রতিদিন ঘটে, আপনি দেখবেন, মানে খেয়াল করবেন। সো দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন। এবার এটা হচ্ছে এক্স্যাক্টলি সমান ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এটাকে, এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি সমান মানে একটু ইন্টারপ্রেট করেন, আপনি এটা অর্থ হলো এটা নজিরবিহীন ঘটনা। মানে একটা দেশকে তারা কীভাবে, this is an official statement. I do not think it is an official statement. You cannot say it is an official statement, but I personally think this is an official statement. I personally could the MECA alliance be an eyewash? আমি আপনাকে বলছি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি এটা একটা মানে অফিসিয়াল স্টেটমেন্ট। যখন ফার্স্ট পোস্টের মতো অথবা রিপাবলিক বাংলা এগুলো থেকে কোনো জিনিস আসলে ইট ইজ ইনডাইরেক্টলি আনঅফিসিয়ালি অফিসিয়াল স্টেটমেন্ট, unofficially official statement. Trust me. একজন বলছেন the MECA pact can be an eyewash. No, it cannot be, and I do not think it could be. Why I say that? মনে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য once in a lifetime opportunity to join with it. I don't understand that. What is the problem? Is it network problem? মানে look like it's bluffing. Like, right? প্রথম আলো and Daily Star should be banned for national security. আমি শুনেন, প্রথম আলো ডেইলি স্টারের যে I don't understand that. আমার নেটওয়ার্কের সমস্যা কিনা বলেন তো আপনারা, মানে লাইনটা চলে যাচ্ছে বারবার। আচ্ছা, তো প্রথম আলো অথবা ডেইলি স্টারের, বিশেষ করে ডেইলি স্টারের যে এডিটোরিয়াল একটা পোস্ট দেখেছি আমি, নজিরবিহীন, এটা বলতে পারে না তারা। তাদের বিরুদ্ধে তাদেরকে জিজ্ঞেস করা দরকার। তারা চায় না বাংলাদেশ MECA প্যাক্টে যাক, এগুলার এই ভারতীয় গুলামি করা, তারা চায় সারা জীবন বাংলাদেশের জন্য গুলামি করুক। দেখেন আপনি ইন্টেনশন, এমন একটা অপরচুনিটি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি ইউএস গভর্নমেন্টের সাপোর্ট না থাকতো, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্ট না থাকতো, আমি বলতাম ডোন্ট গো। এবার এটা ইটস এ ওয়ান্স ইন এ লাইফ টাইম, বাংলাদেশ এখানে যেতে পারে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র, মনে রাখবেন, এই MECA প্যাক্টে there are two sides. One goes against US interest, one within the US interest. Two sides. One goes against the US interest. What is that? It means, হ্যালো, যে আমি আপনাকে বলি, এটা কোনটা জানেন? এটা হলো যে ইন্টারেস্ট হলো যে এখানে ইসরায়েলি গভর্নমেন্ট আছে, রাইট? ইসরায়েলি গভর্নমেন্ট, তারা বলবেন যে ও তুরস্ক এখানে করেছে, তুরস্ক আমাদের দুশ্মন, তারপরে আপনার, রাইট? এইটার কারণে এটা ওয়ান কাইন্ড অফ গোয়িং এগেইনস্ট দেম, বাট হোয়াট ইজ ফর দেম ইজ দ্যাট, যে এটা এক ধরনের সৌদিকে প্রোটেক্ট করবে ইরানিয়ান হামলা থেকে, অর্থাৎ ইরানকে এখানে দাবিয়ে রাখা। মূলত অ্যাবাভ অল এটা একটা সিরিয়াস অ্যালায়েন্স সারা মুসলিম বিশ্বের জন্য। বিশ্বাস করেন, আমি মনে করি ইট ইজ ওয়ান্স ইন লাইফ টাইম একটা জিনিস দিয়ে এগ্রিড আপন, এবং দে জাস্ট ফর্মড অ্যান্ড ইট শুড বি প্রোটেক্টেড অ্যান্ড ইট শুড বি সেভড। সো আমি মনে করি যে বাংলাদেশে যাওয়া দরকার, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইট সাপোর্টেড। সো যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি না থাকতো, মানে যদি আমেরিকা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। ইজ ইট আমার নেটওয়ার্ক খারাপ নাকি? মানে কেউ দেখতে পাচ্ছেন আমাকে? নেটওয়ার্ক কি খারাপ? আমাকে শোনা যায়, দেখা যায় কিনা আমাকে একটু বলেন তো। কেউ আমাকে বলবেন দেখা যায়, শোনা যায় কিনা? এটা আমাকে আমি জানতে চাচ্ছি, দেখা যায়, শোনা যায় কিনা? উই আর ইউ সেইং উই ক্যান সি ইউ, ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সো আমি নেটওয়ার্ক বাফারিং করতে চাই। তো শুনেন, এটা দুইটা সাইডস আছে, কিন্তু দুইটা সাইডস, বাট হোয়াটসোএভার ইট ইজ বেনিফিশিয়াল ফর, মানে আমাদের মুসলিম বিশ্বের জন্য এবং এই মধ্যপ্রাচ্য, এশিয়া এবং পৃথিবীর শান্তির জন্য একটা সিরিয়াস একটা অর্গানাইজেশন বোথ সাইড আছে। আলটিমেটলি এটা কিন্তু অন্য পার্টি যারা আছেন তাদের বিরুদ্ধেই এটা হয়েছে। এবং এখানে সবচেয়ে সাফারার দেশ কোনটা? এখানে দেখা গেল তারা যে কারণে সাফারার দেশ হিসাবে যাকে টার্গেট করেছেন, মাঝখান দিয়ে সবচেয়ে বড় সাফারার হয়ে যাবে ভারত। এখানে
মানে কোনো কিছু ঘটলেই অটোমেটিক্যালি চলে আসে ভারতের বিরুদ্ধে। এটা আমি জানি না, ভারতের স্বনির্দোষা লাগছে মনে হয়, মানে কোনো কিছু ঘটলে এখন ভারতের বিরুদ্ধে চলে আসে এটা, মানে দিস ওয়ে দ্যাট ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে বাংলাদেশ এবং এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারা বাংলাদেশকে নিরুৎসাহিত করতেছে যেন এটাতে আমরা না যাই। কারণ আপনি এখানে লজিক কোনটা মানবেন? আপনি যদি এটা না করেন, ভারত কি বাংলাদেশকে কখনো ছেড়ে দিবে? ভারতকে 54 বছর ছেড়ে দিয়েছেন কোনো কারণ ছাড়া, এবং নজিরবিহীনভাবে একটা রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করার ষড়যন্ত্র পৃথিবীর কোথাও আমি দেখি নাই ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেগুলো ভারত করে থাকে। এমন এই যে গতকালকে আমার দেশে একটা রিপোর্ট দিয়েছে, দেখেছেন তো, প্রতিটা চুক্তি বন্ধ নিয়ে বাংলাদেশের সীমাহীন বিপক্ষে গেছে, নজিরবিহীনভাবে বাংলাদেশ বিরোধী বক্তব্যটা গেছে। এমন এমন দেশ বিরোধী চুক্তি পৃথিবীর কোথাও সম্ভব না, ইটস ইম্পসিবল। এবং এই লোকদের কারণে আবার দেখি কিছু মানুষ বাংলাদেশে বসে নেত্রী আসবেন আবার কাঁদবেন। আপনি দেখেছেন, আপনি গিয়ে পড়েন 12টা ক্লজ ওর, আমি যদি বলি যে ধারা উপধারা বা প্যাসেজ, 12টার ভিতরে 9টাই বাংলাদেশ বিরোধী, 9টাই বাংলাদেশ বিরোধী। মানে এটা নজিরবিহীন ঘটনা। এটা কি স্বাধীন রাষ্ট্রের সাথে স্বাধীন রাষ্ট্র একটা চুক্তি করতে পারে? এটা আনবিলিভেবল। এই জন্য বলছি, আমার দেশ প্রত্যেককে বাঁচিয়ে রাখবেন, আমার দেশে মাহমুদুর রহমান ভাইকে বাঁচিয়ে রাখবেন, ইভেন তো আপনার বিপক্ষে যায় কোনো কারণে যদি যায়, বাঁচিয়ে রাখবেন। এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম পত্রিকা, বাংলাদেশ এই মুহূর্তে একমাত্র পত্রিকা, মানে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী সরাসরি। এটা আমি নাম্বার 1 বলবো। এখন আছে আমাদের আছে ডেফিনেটলি এনটিভি আছে, আরটিভি আছে, আমি বলবো বাংলা ভিশন আছে, 21 টেলিভিশন আছে, ইয়েস, মানে এখন মালিকানা পরিবর্তন হয়েছে ডেফিনেটলি। বাট পিওর সাহস করে সরাসরি চ্যালেঞ্জ করা ভারতীয় আধিপত্যবাদকে নাম্বার 1 হচ্ছে আমার দেশ বাংলাদেশে, হোয়াটস এভার। ইভেন ইনকলাব যে আছে, এরা হচ্ছে একবার জামাতের বিপক্ষে যায়, একবার জামাতের মানে পক্ষে যায়। এরাও তাদের ওইটা তাদের রুটি রুজির ব্যবস্থা করে তারা মানে আপনার কাজ করে। মানে একমাত্র আমাদের হলো মানে বহির্বিশ্বে অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী, এটা নাম্বার 1। এই জন্য এটা থাকতে হবে। আর কে কি করলো, আপনি ভিতরে কি করছেন জামাতের পক্ষে না বিপক্ষে, আই ডোন্ট কেয়ার, বাট আমি এইটা মানে আই ডু কেয়ার what is your opinion on your ideology or your sentiment regarding Indian aggression? That's the bottom line, ladies and gentlemen. So আমি এটুকু বলবো আপনাদেরকে, ladies and gentlemen, যে মানে এই যে আজকে দেখলাম, আমি জানি হয়তোবা মানে নেটওয়ার্কের মানে বাফারিং করতেছে, ইটস এ ভেরি নাইস এরিয়া, যখন একটা জায়গাতে শান্তি জায়গাতে আমি এখানে আসছি। সো আমার যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি নামলাম গাড়ি থেকে, নেমেই আমি এই ভিডিওটা দেখলাম যে বাসাতে গিয়ে আমি 5 দিনের জন্য করতে পারবো না, এই জন্য আমি মূলত মানে এখানে আসছি। সো আমি আপনাদেরকে এতটুকু বলি যে বাংলাদেশের উচিত হলো, কেননা আমি আপনাকে বলি এটা মোটামুটি নিশ্চিত এবং প্রমাণিত, ভারত একটা মারলে যদি আমরা 2টা না মারতে পারি, আপনি ভারত জীবনে বাংলাদেশকে ছাড়বে না, ইট ইজ ইম্পসিবল। 54 বছর ধরে জাঙ্গিয়া আপনি যদি মানে তাদের জুতা মালিশ করে দেন প্রতিদিন ভারতীয়দের, এবং তাদের আন্ডারওয়্যার প্রতিদিন ধুয়ে দেন, তাও তারা বাংলাদেশকে ছাড়বে না, কারণ স্ট্র্যাটেজিক কারণে তারা মনে করে বাংলাদেশ আমাদের থাকতেই হবে। ইটস আ রং আইডিওলজি, দ্যাটস ওয়াই দে ডেসিমেটেড এভরিথিং। বাংলাদেশকে দুশ্মন বানিয়েছে ভারত। এর মতো ডিজাস্টারিয়াস ফরেন পলিসি হতেই পারে না। বাংলাদেশ কুড বি ভেরি ভেরি গেম চেঞ্জার ফর ইন্ডিয়া যদি তারা বন্ধু হিসেবে আমাদেরকে দেখতো। ইয়েস, তাদের স্বার্থ কোনটা, বাণিজ্যিক সুবিধা নেওয়া, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, দে ক্যান ডু দ্যাট। এবং আর কোনটা, বাংলাদেশের ভূখণ্ড বা মাটি ব্যবহার করে যেন কোনোভাবেই ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কাজ হয় না। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই অ্যাকসেপ্ট ইট। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নতুন প্রজেক্ট, সরকারের পক্ষ থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে জামাত, বিএনপি, এনসিপি সহ বাংলাদেশপন্থী সমস্ত রাজনৈতিক দল সবাই সজাগ থাকবে, সতর্ক থাকবে, ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের এই আগ্রাসন মোকাবেলা করব। দর্শক, একটা বিষয় মনে রাখতে হবে যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী বা বাংলাদেশের কোনো দল না। আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় দল, তারা এখন ভারতে পালাতক আছে তার আদি কান্ট্রিতে। এবং আওয়ামী লীগের নেতাদের বা তাদের অ্যাক্টিভিস্টদের বক্তব্য যদি দেখেন, আপনি কিছুতেই মনে করতে পারবেন না দে আর বাংলাদেশি, দে আর ইন্ডিয়ান। যেমন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাদের যে ব্যাখ্যা দেয়, সব কিছু তারা মোদির পক্ষে বলে, সব কিছু তারা বাংলাদেশের বিপক্ষে বলে। যে এমন ভাবে কথা বলে যে মোদি বাংলাদেশের জন্য ভালো, তারেক রহমানের আসা উচিত, মোদি যা বলে সেটা শোনা উচিত, নরেন্দ্র মোদি বাংলাদেশের রক্ষাকর্তা, ত্রাণকর্তা। এটা কি কোনো বাংলাদেশী নাগরিকের বৈশিষ্ট্য? তারা একবার বলতে পারে না যে না, হ্যাঁ আমার দেশ, আমার বাংলাদেশ, এটা করতে হবে, আমাদের এটা দিতে হবে, ভারতকে আমাদেরকে এই গঙ্গা চুক্তিটা করে দেওয়া উচিত, এটা করা উচিত না, সেটা করা উচিত না, এই যে পুশিন এটা ঠিক না, এটা সম্পূর্ণ অবৈধ কাজ। বাংলাদেশের কোনো অবৈধ নাগরিক ভারতে থাকলে তারা আইনি প্রক্রিয়া হস্তান্তর করবে, কিন্তু পুশিন কেন করবে রাতের আধারে? একটা বারের জন্য একথা তারা বলতে পারে না। আবার সীমান্ত হত্যা এটা ঠিক না, এটা বন্ধ করতে হবে, একটা বারের জন্য বলতে পারে না। বরং তাদের সমস্ত কথা যে ভারত যা করে ওইটা ঠিক, বাংলাদেশ যা করে ওইটা বলে। এটা কি বাংলাদেশি নাগরিক? এই জন্য আওয়ামী লীগকে বাংলাদেশি হিসাবে মূল্যায়ন করা যাবে না, ওরা ভারতীয়, একদম পিওর ভারতীয়। অর্থাৎ ভারত আমাদের যেরকম শত্রু, আওয়ামী লীগ আমাদের সেরকম শত্রু। মানে আইনমন্ত্রীর বরাত ধরে একটা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আইনমন্ত্রী বলছেন আওয়ামী লীগ বাদে সবাই সরকার সমালোচনা করতে পারবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন সরকারের সমালোচনা করা, মত প্রকাশের স্বাধীনতা, এটা একটা মানবাধিকার। এখন মানবাধিকার প্রযোজ্য মানুষের জন্য। মানবাধিকার পেতে হলে আগে আপনাকে মানুষ হতে হবে। আপনি মানুষ না হলে মানবাধিকার আপনার জন্য প্রযোজ্য না। তা আওয়ামী লীগ তো মানুষ না, ওরা তো অমানুষ। বাংলাদেশি নাগরিক হওয়ার কোনো কোয়ালিটি তাদের নাই, একদম পিওর ভারতীয়। ভারতের দালালও বলবো না, ভারতীয়, আছেও ভারতে, পালিয়েছেও ভারতে। এবং বিষয়টা দেখেন, ওরা যে ভারতীয় তার আরেকটা দলিল দিই। যেমন বাংলাদেশের কোনো নাগরিক ভারতে যদি যায়, কোনোভাবে যদি ভারত থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে অবৈধভাবে, ইমিগ্রেশন ছাড়া, বাংলাদেশে ঢুকতেও তো একটা প্রপার চ্যানেল লাগে। সেই চ্যানেল ছাড়া যদি অবৈধভাবে বাংলাদেশের ভিতরে ঢুকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার কি কোনো শাস্তি হবে?
গ্রেপ্তার হবে না? হবে না, কারণ নিজ দেশে কোনোভাবে ঢুকতে পারলেই সে বেঁচে গেছে, আর কোনো কথা নেই। বাংলাদেশের ভিতরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা হবে না, বরং ভারতের ভিতরে গিয়েছিল, কিভাবে গিয়েছিল, দ্যাট ইজ কোশ্চেন। ওইখানে যদি ধরা পড়তো তাহলে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হতো। নিজ জন্মভূমিতে ফিরলে, অবৈধভাবে ফিরলেও সেটা অবৈধ অনুপ্রবেশ হয় না, কারণ এটা তার জায়গা। তো দর্শক, এখন আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন, আওয়ামী লীগের লোকজন একটা বিরাট অংশ, প্রায় সবাই 5 আগস্টের পর যারা পালিয়েছে তারা সবাই অবৈধভাবে ভারতে ঢুকেছে, কেউ প্রপার ইমিগ্রেশন চ্যানেল দিয়ে ঢুকে নেই, তারা সবাই অবৈধভাবে বর্ডার ক্রস করে পালিয়েছে। সেনা অফিসার থেকে শুরু করে আরো অনেক বড় নেতারা। সাধারণত ভারতে যদি বাংলাদেশের কেউ অবৈধভাবে ঢুকে কমপক্ষে 5 বছর জেল হয়, যেরকম সালাউদ্দিন আহমেদের হয়েছিল। কিন্তু দেখেন, অবৈধভাবে ঢুকেছে, এটা ভারত জানে, দেখেছে, কিন্তু তারা বরণ করে নিয়েছে এবং কলকাতার বিভিন্ন অভিজাত এলাকায় তাদেরকে থাকতে দিচ্ছে, তাদেরকে ওখানে প্রকাশ্যে চলাফেরা করতে দিচ্ছে, কাউকে গ্রেপ্তার করেনি। এর মানে কি, নিজ দেশের নিজ নাগরিকরা ঢুকেছে অবৈধভাবে, অতএব এখানে কিছু বলার নেই। ভারত ও আওয়ামী লীগের লোকজনকে নিজেদের নাগরিক মনে করে এবং ওইভাবে ট্রিটমেন্ট দেয়, কোনো মেহমান মনে করেন। আপনি যেভাবে হোক, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম পেলেও আপনি অবৈধভাবে ঢুকতে হবে না, বৈধভাবে ঢুকে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতে হবে, দ্যাট ইজ সিস্টেম। আর এখানে যারা ভারতের বাংলাদেশি আওয়ামী লীগের লোকজন যারা ভারতে আছে, এরা কেউ অ্যাসাইলাম স্ট্যাটাসে নাই। কোন স্ট্যাটাসে আছে, কোন স্ট্যাটাসে নেই, এমনিতেই এদের পাসপোর্টও থাকা লাগবে না। যেমন বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে আপনার পাসপোর্ট, ভিসার মেয়াদ, এগুলো তো কিছু না, আপনি পাসপোর্ট ভিসা ছাড়া কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। ওরকম আওয়ামী লীগের লোকজন যারা ভারতে আছে, অনেকের পাসপোর্ট ভিসা কিছু নাই, মেয়াদ শেষ, জাস্ট ভারতে আছে, সবাই দেখে, প্রশাসন জানে, কিছু বলে না, তাদেরকে জামাই আদর করে। এই আওয়ামী লীগকে বাংলাদেশি বলা যায় না, ওরা ভারতীয়, অতএব ওদের জন্য মানবাধিকার প্রযোজ্য না। তো দর্শক, আওয়ামী লীগ বাদে সবাই আমরা সজাগ সতর্ক। কি, পানি সম্পদ মন্ত্রী বলছেন ভারতীয় পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকার প্রত্যয়। এর মানে ভারত এখন নতুন অস্ত্র ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটা হচ্ছে পানি আগ্রাসন। কারণ ভারতের সব অস্ত্র ব্যর্থ হচ্ছে। বাণিজ্যিক যে অস্ত্র, ভারত প্রায় $11.5 বিলিয়ন বাংলাদেশে রপ্তানি করে এক অর্থ বছরে, লাস্ট অর্থ বছরের খবর, এখন সেটা একদম কমে যাচ্ছে। এবার মনে হয় $7-8 বিলিয়ন হবে না, কারণ পিএস আনাও বন্ধ হয়ে গেছে। এখন আমরা পাকিস্তান, চীন, তুরস্ক এগুলোকে বিকল্প বানিয়েছি। তো ভারত মারা খেয়েছে। আগে প্রচুর মানুষ ভারতে যেত, মেডিকেল ট্যুরিজম, ওদের অনেক ব্যবসা হতো, এখন সেটাও হয় না। জামা কাপড়ও এখন আমরা পাকিস্তান থেকে আনি, অনেক কিছু বিকল্প তৈরি করতে পেরেছি। তো দর্শক, এখন ভারত ভারী বেকায়দায় করেছে। হাসিনাকে নিয়ে চাপ দিয়ে বাংলাদেশকে ইরিটেট করে, বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশ সরকারকে দুর্বল করার যে একটা চেষ্টা, সব ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে পানি আগ্রাসন নিয়ে খেলতে যাচ্ছে। কি, আপনারা জানেন যে গঙ্গা চুক্তি এবছর শেষ হচ্ছে, এটা নবায়ন করা প্রয়োজন হবে, কিন্তু এটা নিয়ে তারা ভয় দেখাচ্ছে, না এই চুক্তি করবো না, কিন্তু তারেক রহমান আসলেন না, আসলে কিন্তু আমরা এই চুক্তি করবো না, এরকম নানান কথাবার্তা বলছে। এবং এই যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, শুভেন্দুর কাছে আবার আসাম থেকে নানান জায়গা থেকে দাবি করা হচ্ছে যে যত স্লুইস গেট আছে কিংবা অমুক বাঁধের যত গেট আছে সব খুলে দাও, বাংলাদেশে পানিতে তলিয়ে যাক, এখন তো পানির সিজন, বৃষ্টির সিজন, বাংলাদেশ পানিতে তলিয়ে যাক, এইসব কথাবার্তা বলছে। এটাকে বলে পানি আগ্রাসন। তারা যখন অতিরিক্ত পানি, তখন গেট খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারতে চায়। আবার যখন পানির সংকট, শুষ্ক মৌসুমে, শীতের মৌসুমে, তখন পানি আটকে রাখতে চায় যৌথ নদীর, যাতে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যায় এবং বাংলাদেশের মানুষ পানি না পায়, নাব্যতা সংকটে ভুগে। এটাকে বলে পানি আগ্রাসন। সুস্পষ্টভাবে এই পানি আগ্রাসন নতুন না, অনেক আগে থেকে যুগ যুগ ধরে চলে আসে। উত্তরবঙ্গ মরুভূমি হয়ে গিয়েছে ভারতের পানি আগ্রাসনের কারণে। এখন আবার নতুন ভাবে তারা পানি আগ্রাসনের পথে হাঁটছে। তারা গঙ্গা চুক্তি নিয়ে নতুন ফাজলামি করার প্রত্যয় ব্যক্ত করছে। কিন্তু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে ভারত এই ষড়যন্ত্র করে পার পাবে না। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।